আমাদের আজকের রম্য গল্পটির নাম হাবু ডাস্টিং। লিখেছেন ধ্রুবনীল। তৈয়ব, একটা সমস্যায় পড়েছি। দুলাভাইয়ের কথায় অবাক হল তৈয়ব। লোকে টাকা ধার চাওয়ার সময় এভাবে মাথা নিচু করে হালকা গলায় কথাটা বলে। তৈয়ব বেকার, সে নিজে খায় পড়ে বড় বোনের সংসারে। তার কাছে টাকা টুকা ধার চাওয়ার প্রশ্নই আসে না। তবে ইদানিং ভুলে যাচ্ছি, আবার হালকা হালকা মনেও পড়ছে, কিন্তু মাথা ভর্তি টাক হওয়ার কারণে কথাটা বলার সময় মাথা চুলকোতে পারলেন না ইফতেখার সাহেব। তিনি ভাবছেন 51-52 এমন কোনো বয়স না, এই বয়সে এমন বিকট সমস্যায় পড়ার মানই হয় না। খুবই কমন সমস্যা দুলাভাই, ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন। আমিও ভুলে যাচ্ছি। গতকাল একটা চাকরির অ্যাপ্লাই করার লাস্ট ডেট ছিল। ওই ভুলা না, মানে একেবারে ঠুস করে ভুলে যাওয়া। গত কয়েকদিন ধরে এই সমস্যা। মাথাটাও কেমন কেমন করি, পড়ি আবার মনে পড়ে, কিন্তু আমার মনে হয় কাজটা আমি করি নাই। ডাক্তার দেখান, মাথার ইসিজি এক্স-রে করাতে হবে। নিউরন কি পরিমাণ ড্যামেজ হলো দেখতে হবে। আবার ব্রেন, আরে না, টিউমার ফিউমার না। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেটা ঝাপসা হয়ে যাচ্ছে। অনেক কিছু করি, কিন্তু মনে হয় হুঁশ থাকে না তখন। এটা নিয়ে তোমার আপারও মেজাজ সুবিধান না। আমাকে অবশ্য ঝাড়িটাড়িও দেয়নি সারাদিন, শুধু বলল সকালের দিকে নাকি আমাকে ভূতে ধরেছিল। ভালো কিসিমের ভূত। আমি নাকি তিড়িং বিড়িং করে লাফিয়েছি আর গান করেছি। হ্যাঁ, এ তো ক্যালাঙ্কাসা সিচুয়েশন। সামনের বইমেলা টার্গেট করে তৈয়ব নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। একটা ভিন গ্রহের অভিধান লিখবে। ক্যালাঙ্কাসা ওই অভিধানের একটা শব্দ। তৈয়ব ঘাবড়ে গেল, কারণ তার দুলাভাইয়ের কপালে বন্দুক ধরেও কেউ রসিকতা করাতে পারবে না। ওনাকে একটা রুমে বসিয়ে রাখলে মহাবিজ্ঞানী হাইজেনবার্গও অনিশ্চয়তায় পড়ে যাবেন লোকটা এখানে আছে নাকি নেই। সেই নিরামিষ দুলাভাই করবেন নাচানাচি, সঙ্গে আবার গান। হুটহাট করে ভুলে যাচ্ছি বুঝলে। সকাল এই ধরো 8টা থেকে 10টা বা 11টা, মানে সকালে 3 ঘন্টার মেমোরি গায়েব। পুরোপুরি না, তবে ঝাপসা হয়ে যায়। তোমার কাছে আসলাম, তুমি ইন্টারনেট ঘাঁটা লোক। ওই সময়ে আপনি কি করেছেন সেটা হালকা হালকা মনে পড়ে, কিন্তু কাজটা আপনি নিজে করেছেন এমনটা মনে হয় না। অনেকটা এমনই। এই তো দেখছি, 1 মিনিট, কি যেন নাম, কি যেন, আরে ওই যে ব্র্যাড পিটের মুভিটা, ফাইটার না না, ও হ্যাঁ, ফাইট ক্লাব। আপনারও সেম অবস্থা। কি অবস্থা? পুরা সিনেমেটিক কেস দুলাভাই। আপনি ডাক্তার জেকিল ও মিস্টার হাইড। তোমার আপা অবশ্য একবার ডাক্তারের কথাও বলল। হ্যাঁ রে না, ডাক্তারের কাছে এসবের চিকিৎসা নেই। এইসব রোগ মুভিতে দেখা যায়, পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ। ভালো কথা, এটার তো নাম দেওয়া হয় নাই। 1 মিনিট, কলমটা গেল কই? হ্যাঁ, আপনার হাবু ডাস্টিং হয়েছে দুলাভাই, হাবু ডাস্টিং। পুনববাবুর কাছে গেলে কি কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না। আগে স্টাডি করতে হবে। আপনি কখন কি করছেন রেকর্ড করে রাখা হবে, তারপর গবেষণা। এমন রোগ কোটিতে 1। তৈয়বের সঙ্গে বিকালে আর কথা এগোলো না ইফতেখার সাহেবের। তিনি রাতে বসে টুকটাক অফিসের কাজ করছেন। একটু পরপর উঁকি দিয়ে যাচ্ছে তৈয়ব, এটা ওটা জিজ্ঞেস করছে। বাজারে যেতে হবে কিনা, স্ট্যাপলার মেশিনটা কই, ঘরে ইদানিং মশা কম কেন। এসব বলার আড়ালে আসলে নজর রাখছে দুলাভাই কখন ডাক্তার জিকিল থেকে মিস্টার হাইড হবেন সেই আশায় আছে। দুলাভাই, কি মনে হয় ঘটনা কখন ঘটবে? জবাব দিলেন না ইফতেখার। স্থির দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছেন। মনে হবে যেন এক্সেলের শিটে সূক্ষ্ম কোনো ভুল ধরার চেষ্টা করছেন। তৈয়ব দেখল ল্যাপটপের স্ক্রিনে দুলাভাই ও বড় আপার বিয়ের ছবি। এতদিন আগের ছবিতে হঠাৎ কি ভুল ধরলেন আবার কে জানে। দুম করে মাথাটা ল্যাপটপের কিবোর্ডে রাখলেন ইফতেখার। হইলটা কি? চেঁচিয়ে উঠলেন শান্তনা, মানে তৈয়বের বড় বোন। দুলাভাই, আপনার বুকের বাম পাশে কি ব্যথা হচ্ছে? ও তৈয়ব, কি বলিস এসব? হার্ট অ্যাটাক করেছে নাকি? দুম করে আবার মাথাটা খাড়া করে ফেললেন ইফতেখার সাহেব।
মুখটাকে অস্বাভাবিক চওড়া করে তৈয়বের দিকে তাকিয়ে হাসলেন, তবে শব্দ করে নয়। মজার কিছু বলার আগে মানুষ যেভাবে হাসে। শালাবাবু, মাথাটা কেমন হাউস্কা হাউস্কা লাগছে। হ্যাঁ, হাউস্কা আবার কি? নতুন শব্দ শুধু তুমি বানাতে পারো, আমি পারি না ভেবেছ? হে হে। রনির মা, তোমাকে নীল শাড়িতে বড়ই চমৎকাংশু লাগছে। রোবটের মতো তৈয়বের দিকে মাথাটা ঘুরিয়ে বললেন, এর মানে হলো অন্যরকম সুন্দর। ইহজগতের কোনো সৌন্দর্যের সঙ্গে যার মিল নেই, সেটাই চমৎকাংশ। খবরদার, খবরদার, এখন নাচানাচি শুরু করবে না, আমি পুলিশে ফোন দেব। আপার ধমকি বিরক্ত হলো তৈয়ব। একটা মানুষ নাচলে পুলিশে ফোন করতে হবে কেন? ইফতেখার সাহেবের ঘটনা শুরু হয়েছে বুঝতে পেরে ভেতরে ভেতর খানিকটা ভয় পেল তৈয়ব। না জানি কি ঘটিয়ে বসে সাদাসিদে দুলাভাই। দুলাভাই, আপনি এখন কে বলুন তো? আপনার নাম কি? আমার নাম ইফতেখার হোসেন বিষ্টু। আই অ্যাম দ্য গ্রেট বিষ্টু। আবারও চেঁচিয়ে উঠলেন সান্ত্বনা চৌধুরী। তোমার নাম ইফতেখার হোসেন বজলু, তোমার ডাকনাম বজলু। বিষ্টুকে কে বিষ্টু? আহা শান্তু, একটা নাম নিয়ে এত চেঁচানোর কি আছে? ছোটবেলায় নামটা আমিই রেখেছিলাম, একটু আনকমন রাখলাম, এই যা। তার মানে দুলাভাই, ঘটনার শুরু ছোটবেলায়, একদম ইস্টাকুলিং ঘটনা। তা দুলাভাই, বিকালে আপনার সঙ্গে আমার কি কি কথা হয়েছিল মনে আছে? আরে, সব কথা কি মনে থাকে? তোমার ছোটবেলার কথা মনে আছে? একটু আগে অফিসের কি ঘোড়ার ডিম কাজ করছিলাম সেটাই তো মনে পড়ছে না। মনে না থাকা নিয়ে একটা জোকস মনে পড়ল। এক লোক ছোটবেলায় স্কুল ব্যাগ নিতে ভুলে যেত, তো তার একদিন শখ হলো স্কাই ডাইভিং করবে। স্কাই ডাইভিং মানে বোঝো তো, ওই যে আকাশ থেকে লাফ দেয়। জোকস বুঝতে পেরেও হাসতে পারল না তৈয়ব। দুলাভাই নিজেই হো হো করে হেসে যাচ্ছেন। রাগলে তৈয়বের বড় আপার চোখ সরু হয়ে আসে। একটা ফেসবুক গ্রুপ খুলেছিলাম, 2 দিনে 750 লোকাল মেম্বার। সবাইকে বলেছি প্রতিদিন বিকালের পর দিঘির পাড়ের মাঠে আসতে। সবাই মিলে নাচবেন। নাচবো, কৌতুক বলবো, আমার আবার গান গাওয়ার শখ। তুমি দেখো তো অনলাইন পেজগুলোতে হ্যান্ড মাইক জাতীয় কিছু পাওয়া যায় কিনা। মাইক ছাড়া গান গেয়ে মজা নাই। একটু পর ইফতেখার সাহেব বের হয়ে গেলেন। তৈয়বের মনে হলো দিঘির পাড়ের মাঠে দুলাভাই গিয়ে একটা ধরা খাবেন। গিয়ে দেখবেন তিনি একা, বাকিদের কারো কোমরে ব্যথা, কেউ বাজারে, কেউ সোফায় আধশোয়া হয়ে ম্যাগাজিন উল্টাচ্ছে। রাতে কোচিং থেকে রনি এসে দেখল বাবা নেই, কিন্তু ফোনটা ফেলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো সেটা হাতে নিয়ে গেম খেলা শুরু করল রনি। তার মন মুহূর্তে ঢুকে পড়ল ফোনের দ্বিতীয় জগতে। খেলতে খেলতে গেল মামা ওরফে তৈয়ব আখন্দের রুমে। মামা, খাদিজা বলল বাবা নাকি 2টা মানুষ হয়ে গেছে। উলা উলা, মানে হ্যাঁ, তার মানে ফ্রি ওয়ার্ল্ডের মতো। ওটা কি রে, গেমস নাকি? শুনতে তো পলিটিক্সের মতো লাগছে। এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, ওখানে তুমি নতুন মানুষ হতে পারবে। যেমন ধরো, আমার মন চাইল ফ্রি ওয়ার্ল্ডে গিয়ে নামকরা ব্যাংক ডাকাত হব, কিংবা ধরো সিরিয়াল কিলার। আবার কেউ চাইলে সিএনজি অটোরিকশাও চালাতে পারে। কি মারাত্মক, একেবারে মিনকাস্কো গেম দেখি। তোর বাবার ওই রকমই কিছু হয়েছে রে। সমস্যা হলো এটা ভার্চুয়াল দুনিয়া না, বাস্তব দুনিয়া অনেক। তৈয়ব আটকে গেল। বাস্তব দুনিয়া কঠিন হবে কেন? ভার্চুয়ালের চেয়ে বাস্তবই তো সহজ। বাস্তবে সিএনজি অটোরিকশা চালালে টাকা কামানো যায়, গেম খেললে পাওয়া যাবে না। মামা, তুমিও খেলো। তুমি চাইলে বোতলবন্দি জিনের ক্যারেক্টার নিতে পারো, সে সবার উপকার করে বেড়ায়। কুরা মুকা, এটাই করব। দরকার হলে একটা অ্যাপ বানাবো, টাকা পয়সা ছাড়া যে কোনো সাহায্য পেতে এই বাটন চাপ দিন। ভালো আইডিয়া রনি, তবে তার আগে তোর বাবার কেসের সমাধান করতে হবে। খাদিজা, 1 কাপ চা দাও। রাত 10টায় কাঁচুমাচু মুখ করে ঢুকলেন ইফতেখার সাহেব। ঘেমে একাকার। দুলাভাই, কেমন নাচলেন? দিঘির পাড়ে কেউ এসেছিল? ইফতেখার সাহেব কিছু না বলে মাথা নাড়াতে নাড়াতে বাথরুমের দিকে গেলেন, যেন মহা অনর্থ হয়েছে। বিড়বিড় করে বললেন, এসব কি, এসব কি? সান্ত্বনা কিছু বললেন না। তিনি সারাদিন এ বিষয়ে তার গোটা 5 বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলেছেন, গ্রুপে ভিডিও চ্যাট করেছেন। কেউ সুরাহা দিতে পারেনি। সবচেয়ে বড় কথা, একজন মনোরোগ বিশেষজ্ঞের নামও বলতে পারল না কেউ।
শান্তনা তো অবাক, দেশে কি পাগলের অভাব পড়েছে। অবশ্য তিনি নিজেও এমন কোনো ডাক্তার চিনেন না। তুমি কি এখনো বিষ্টু? মানে আমি বিষ্টু হব কেন? এই নাম তুমি জানলে কি করে? এই নাম তো কারো জানার কথা না। ও, তার মানে আমাদের বজলু সাহেব ফিরে এসেছেন। তা শরীর ভালো আপনার? সুর বদলে গেল শান্তনার, ঝড়ের আগের শান্ত পরিস্থিতি যাকে বলে। শরীর ভালো, শুধু নাচতে নাচতে সুগার ফল করেছিল। মানে ব্যায়াম করতে করতে সুগার ফল। আমি নাচবো কেন? আমি পাগল নাকি? তৈয়ব আর রনি ছুটে এলো। দুলাভাই এদিক তাকান। রনি, ক্যামেরা রেডি? রেডি মামা। দুলাভাই এবার বলুন, আপনাকে এখন নাচতে হবে, ব্যালে ড্যান্স। এই নৃত্যে ভুঁড়ি কমে, আপনার তো ভুঁড়ি আছে, নাচেন দুলাভাই। রেডি, 1 2। ইফতেখার হোসেন ওরফে বুজলু সাহেব সহজে রাখতে পারেন না। তিনি অসহায়ের মতো পাথুরে চোখ করে তাকিয়ে থাকেন, এরপর তোতলাতে থাকেন। পাগল ছাগলে ভরে গেছে ঘরটা। আমি নাচবো, ভারতনাট্যম করব, আর সেটা ভিডিও করবে? ও দুলাভাই, আমি ভাবলাম আপনি বিষ্টু ভাই অবস্থায় আছেন। আবার যখন বদলে যাবেন তখন ডাক দেবেন, আপনার নাচের ভিডিও করব। আপনি সম্ভবত বাংলাদেশের প্রথম হাবু ডাস্টিং রোগী। রনি, যাও পড়তে বস। রনি মন মরা হয়ে চলে গেল। তৈয়বও ঘাঁটালো না আর, বেচারা এমনিতেই টায়ার্ড। 1 সপ্তাহ যেতেই ইফতেখার সাহেবের বিষয়টা মোটামুটি গা সওয়া হয়ে গেছে সবার। জানাজানিও হয়েছে, অনেকেই দেখতে এসেছেন, অফিসের কলিগরাও। তারা এসে শান্তনার সঙ্গে গল্পও করে গেছেন। ভাবি, ইফতেখার স্যার যখন বিষ্টু থাকেন তখন অফিস মাতিয়ে রাখেন। এমন সব জোকস বলেন যে আমাদের ডিডি স্যারও হেসে গড়াগড়ি, আর স্যার হাসলে বাকিরা 3 গুণ জোরে হেসে ওঠে, হি হি হি। এদিকে মনে রাখা নিয়ে ইদানিং আর সমস্যা হচ্ছে না ইফতেখার সাহেবের। তৈয়বের বুদ্ধিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি ডায়েরিতে টুকে নিচ্ছেন, তাই বিষ্টু বজলু যেই আসুক কাজের সমস্যা হচ্ছে না। আরও সপ্তাহখানেক পর তৈয়বের বড় মামা এলেন এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে, ডাক্তার ফারুক। গোলগাল, ভারী চশমা পরা, পরিপাটি মুখ তার। তৈয়বের নতুন অভিধানের ভাষায় একেবারে মাটিয়ালি চেহারা। তিনি এমনভাবে হাসলেন যেন এক হাসিতেই তিনি তৈয়বের গোটা আত্মজীবনী পড়ে ফেলেছেন। তৈয়ব ছুটে গেল তার আপার দরবারে। আপা, দুলাভাই কই? ডাক্তার এসেছে। জানি না, আজ সম্ভবত আন্ধারমানিক গ্রামে গেছে। গ্রামবাসীকে ম্যাজিক দেখাবি আর জোকস বলে লোক হাসাবে। সঙ্গে 2-3 জন জুটিয়েছে, ওরা লোকজনের কাছ থেকে টাকা পয়সা তুলবে। দুলাভাই তো ম্যাজিক পারি না, দেখাবি কি? আরে ওটাই তো, জাদুকর জাদু দেখাতে পারছি না, সেটা দেখে লোকে নাকি হেসে গড়াগড়ি খাবে। যত হাসি তত টাকা। তৈয়ব চিন্তায় পড়ে গেল। আপা এত নির্বিকারভাবে এমন সিরিয়াস কথা বলছে কেন? আপা কি ও হাবু ডাস্টিংয়ে ধরল নাকি? আমিও ভাবছি একটা কিছু করব রে তৈয়ব। তুমি তো মাস্টারি করছো, 2টা ব্যাচও পড়াও, এখন কি অনলাইনে জামা কাপড় বেচবে? না, তোর দুলা ভাইয়ের মতো হব। আমার নতুন নাম দিলরুবা খাতুন। আমি মানুষের বাসায় ছুটাবুয়ার কাজ নেব। ব্যাপারটা ইস্তাকুলিং, তবে কিছুটা ভ্যাঙ্কু টাইপ কাজ। তোমাকে দিয়ে হবে না, তুমি দুলাভাইয়ের সঙ্গে সঙ্গে থাকো জাদুকরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। চেহারাটা রোবটের মতো করে চলে গেলেন শান্তনা। তিনি মনে হয় এখনই দিলরুবা খাতিনের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করছেন। খাদিজা কয়েকবার আর চোখে দেখল। শান্তনার কথায় তৈয়বের মতো সেও খানিকটা বিরক্ত। ডাক্তার সাহেবকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ইফতেখার সাহেব চলে এলেন তাড়াতাড়ি। এসেই মামা শ্বশুরকে লম্বা করে সালাম দিলেন। বোঝা গেল তিনি এখনও বিষ্টুই আছেন। তৈয়বের মামা অন্যমনস্ক হওয়ার ভান করে উঠে গেলেন। ভাগ্নি বলেছে পাগলের ডাক্তার নিয়ে আসতে, তিনি নিয়ে এসেছেন। বাকি কাজ ডাক্তারের। কথা শুরু করলেন ডাক্তার ফারুক। আচ্ছা ইফতেখার সাহেব, আপনি কি ছোটবেলায় খুব কড়া শাসনে ছিলেন? মানে আপনাকে কেউ... কি বলেন ডাক্তার সাহেব? মারের চোটে চোখে আন্ধার দেখতাম। আমাদের বয়সী যারা, তাদের মধ্যে কি কড়া শাসনে ছিল না বলেন তো? জীবনে একটা চড় থাপ্পড় খান নাই? পশ্চিম দিকে ফিরে চোখ ধরে বলেন তো, মারটার খেয়ে আপনি কি আমার মতো পাগলা কিসিমের মানুষ হয়ে গেছেন? ঠিক বলেছেন, তবে আপনি তো পাগল কিসিমের না। তো এখন কি করবেন? আমার চিকিৎসা করবেন? সেজন্যই তো এসেছিলাম, তবে মনে হচ্ছে না আপনার কিছু হয়েছে। পুরোটাই অভিনয়। এই টাইপ রোগ হুট করে হওয়ার কথা নয়। এক্স্যাক্টলি, আমার তো আসলে কোনো রোগই হয়নি।
রোগ হলে হয়েছে ওই বজলু ব্যাটার, মানুষ না হয়ে তার হওয়া উচিত ছিল বদঙ্গা। মানে সারাদিন বসে কাজ করবে, খাবে, ঘুমাবে, বাথরুমে যাবে, চুল আঁচড়াবে, ক্যালেন্ডার দেখবি, ক্যালেন্ডারে দাগ দেবে, ওয়াক, বমি আসার মতো লাইফ। তার মানে আপনি এখন সেকেন্ডারি ক্যারেক্টারে আছেন, যে চরিত্রটা আপনার অবচেতনে আপনি এতদিন লালন করে আসছেন। উল্টোটাও হতে পারে, এতদিন আমি ওই বুজলুর ভান ধরেছিলাম, যে কিনা একটা গাম্বুস্কা টাইপ লোক। কি টাইপ? ও বুঝবেন না, নতুন শব্দ। ও, ইন্টারেস্টিং। আমি অবশ্য আপনার মধ্যে সমস্যা আসলেই দেখছি না, কিন্তু আপনার মামা শ্বশুর আমার পরিচিত, উনি খুব করে বললেন আপনার সঙ্গে একটু আলাপ করে যেতে। বাই দ্য ওয়ে, এই আলাপটা কিন্তু হাই নো, আমি জানি এসব নিয়ে আমার পড়াশোনা করা শেষ। এটাকে বলে টক থেরাপি। পার্সোনালিটি ডিসঅর্ডার হলে দিতে হয়। কথা কথা আর কথা, মানে বক 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 বক, খাঁটি বাংলায় বক বক চিকিৎসা। তা সারাদিন লোকজনের সঙ্গে বকবক করেন, এর জন্য ভিজিটও নেন? কত মিনিটে কত নেন? ভিজিটটা ধরেন 1000 খানেক। আমাদের কাছে তো লোকজন খুব একটা আসে না, বকবক করেই চলতে হয়। তবে হ্যাঁ, কিছু ওষুধপত্র আছে বটে। আপনি যদি চান তো। আপনি বুদ্ধিমান মানুষ, জীবনটাকে এভাবে একটা কাজ করে শেষ করে দেওয়ার মানে হয় না। আপনি হয়ে যান কথা বাবা। এখন নতুন কিছু করার যুগ। আপনি একটা সেন্টার খোলেন, নাম দিন কথা বাবার দরবার। লোকজন তাদের মনের কথা, দুঃখের কথা বলতে আপনার কাছে আসবে। আপনি পড়াশোনা জানা লোক, বিচিত্র সব আলাপ করবেন, আলাপের ফাঁকে চিকিৎসাও চলবে। তবে বেশভূষা বদলাতে হবে। এমন শার্ট প্যান্ট স্যুট টাই পরে হবে না। ফ্যাশন ডিজাইনার ডেকে একটা সাদা আলখাল্লা বানিয়ে নিন। শুরুতে বেশি ভিজিট নেবেন না। ইফতেখার সাহেবের কথা শেষ না হতেই সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক চিরিং করে লাফিয়ে উঠলেন। ঈদের দিনের মতো করে কুলাকুলি করলেন ঘটাকুড়ি। আপনার চিকিৎসা করব কি ভাই? আপনি আমার করে ফেললেন। এই নেন 500 টাকা, আমার কাছে আর নেই, থাকলে 1000ই দিতাম। কালকেই কথা বাবা সেন্টার উদ্বোধন হবে, প্লিজ আর কাউকে আইডিয়াটা দেবেন না। আড়াল থেকে যারা ঘটনাটা দেখল তারা একই সঙ্গে ভুরু ক্যাচকাল, আবার খুশিও হল। তৈয়ব বিড়বিড় করে বলল, ঘটনা পুরো লধুভধু হয়ে গেল। বিষ্টদুলা ভাই আসলেই জিনিয়াস। আরও কিছুদিন পর শান্তনার বড় খালা শেফালি বেগম এসেছেন, সঙ্গে ছোট খালা, খালু, বাচ্চা কাচ্চা। তৈয়বের মেজ মামা মামিরাও হাজির। ঘর ভর্তি লোকজন, তবে থমথমে পরিবেশ, কারণ ছোটখাটো একটা দরবার বসিয়েছেন বড় খালা। দরবারের মধ্যমণি হয়ে টুলে মাথা নিচু করে বসে আছেন ইফতেখার হোসেন বুজলু। ওদিকে সবার জন্য নাশতা আর রান্না নিয়ে নাকানি চুবানি খাচ্ছেন শান্তনা আর খাদিজা। অন্য সময় হলে রান্নাঘরে ভালোই সময় দিতেন ইফতেখার হোসেন, কিন্তু আজ পারছেন না, কারণ তাকে বসে থাকতে হচ্ছে। উঠতে গেলেই উহু করে উঠছেন বড় খালা। তিনি এসেছেন তার ভাগ্নি জামাইয়ের দৈত্য সত্তা সংক্রান্ত সমস্যার চূড়ান্ত সমাধান করতে। টুলের ওপর বসে ঠিক সুবিধা করতে পারছেন না ইফতেখার হোসেন বুজলু। হেলান দেওয়ার মতো সোফা হলে ভালো হতো, কিন্তু সোফা সব অতিথিদের দখলে। একটু পরপর শান্তনাকে চা বিস্কিট দিতে বলছেন খালা। রনি মোবাইলের ক্যামেরা অন করে উকি ঝুঁকি দিচ্ছে, তবে সামনে আসছে না। এই নানিকে সে বাঘের মতো ভয় পায়। ওনার সামনে তার জাদ্রিল মাও বিড়ালের মতো মিউ মিউ করে। তা তোমার এসব নাটক কদিন চলবে শুনি? জি খালা, আর চলবে না। ঠিক করেছি রুমে নিজেকে বেঁধে রাখব। নাচ গান, ম্যাজিক, ভাড়ামি যা হবে সব ঘরের ভেতর হবে। ঘরে বসে থাকলে চাকরি করবে কে? বউ চাকরি করে বলে বসে বসে খাওয়া? হোম অফিস করব। এরপর যত ছুটি আছে সব নেব। কয়েক মাস বন্দি থাকলে সেরে যাবে মনে হয়। সদরুল আমিন পীরের কাছে নিয়ে যাব। তোমার এইটা ভালো জিন না। আমারও তাই মনে হয়। জিনেটিক সমস্যা হতেই পারে, তবে আমার বংশে। তৈয়বের ইশারায় চুপ করে গেলেন ইফতেখার। দুলাভাই, এই জিন সেই জিন না, এটা হলো জিন ভূতের। তৈয়ব, ভূত কি রে? খবরদার ভূত টুত বলবি না। জিন জাতি নিয়ে মশকরা না। আমি অনেকবার জিনের সঙ্গে কথা বলেছি। জি খালা, জিন নিয়ে টলকামি করা, মশকরা করা ঠিক না। শান্তনা চৌধুরী চা বিস্কিট রেখে পাশে বসলেন। চিনচিনিয়ে উঠলেন বড় খালা। তুই আবার বসলি কেন? কটা বাজে খেয়াল আছে? আমার ডায়াবেটিস জানিস না? 8:30টার মধ্যে খেতে হয়। চুলায় মুরগি, ওটা হলেই খাবার দিচ্ছি। খাদিজাকে বল শুকনা সুপারি আর হাকিমপুরি জর্দার পান আনাতে। ভাত খাওয়ার পর রাতে ফলটল খাই। নাশপাতি আনানোর ব্যবস্থা কর।
তোর ফ্রিজে দেখলাম ফল নাই, আইসক্রিমে ভর্তি। কি খাই এত আইসক্রিম? রনি খায় নাকি? থাবড়াইয়া আইসক্রিম খাওয়া বন্ধ করাবি, তা না হলে পেটে লম্বা লম্বা কৃমি হবে। তারপর রাত বিরাতে সেই কৃমি। ঠিক আছে খালাম্মা, আমি পান আনাচ্ছি। আপনি তাবিজ আনার ব্যবস্থা করেন। কাকে ফোন করবেন করেন। ফোনে কাজ হবে না, জিনে ধরা লোককে সাথে নিয়ে যেতে হয়। নিয়ে যান, লোক ভাড়া করে আনতে হবে। ও সহজে যেতে চাইবে না, দড়ি দিয়ে বেঁধে চ্যাংদোলা করে নেবে। তোর কি ধারণা সেই ব্যবস্থা করি নাই? কাল সকালে দেখবি খেলা। সোহেল আর মজিব মিয়াকে আসতে বলছি। তৈয়ব আর রনি মুখ চাওয়াচুই করল। যত যাই হোক, তারা বিষ্টু চরিত্রটাকে বেশ পছন্দ করে, কারণ ফ্রিজের আইসক্রিমগুলো বিষ্টুই নিয়ে আসেন। কিন্তু বড় খালা ধরে বেঁধে দুলাভাইকে এভাবে নিয়ে যাবে, এটা মেনে নিতে পারছে না তৈয়ব। এদিকে বড় খালার কাছে তার বড় আপাও মহা অসহায়। খাদিজা, এই শরবত চা বদলাইয়া আন, আরও 2 চামচ পাতা দিবি, খবরদার চিনি দিবি না। আমি যাচ্ছি খালাম্মা। সান্ত্বনা সামনে থেকে পালিয়ে বাঁচলেন যেন। বজলুর দিকে তাকিয়ে তার মায়াও হচ্ছিল। বেচারা এমনিতেই লোকজনের সামনে বসতে পারে না। খালা, একটা কথা, মানে কাঁচুমাচু হয়ে আছেন বজলু। তারপর দুম করে মাথাটা একেবারে বুকের কাছে মিশে গেল ইফতেখার হোসেনের। বাকিরা ঘাবড়ে গেলেও তৈয়ব আর রনি টান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে। যথারীতি তড়াক করে মাথা তুললেন ইফতেখার হোসেন বিষ্টু। তারপর মুখটাকে জোকারের মতো চওড়া করে জোশে বললেন, আমি খাই আইসক্রিম, সব আমার কেনা। এর মধ্যে বাটার আইসক্রিমটা আমার ফেভারিট, কারণ ওটা খেলে আইসক্রিম খাচ্ছি নাকি মাখন খাচ্ছি টের পাওয়া যায় না। তৈয়ব আর রনি খুশিতে প্রায় লাফই দিতে বসেছিল। ওদিকে বিষ্টুর গলা শুনে সান্ত্বনার ঠোঁটের কোনায়ও সামান্য হাসি খেলে গেল। মনে মনে বললেন, যাক, এতক্ষণে আসার সময় হয়েছে ওনার। কি, তুমি এই বুড়া বয়সে আইসক্রিম খাও? বড় খালার মন চাইল খাদিজাকে দিয়ে বেত আনাতে, কিন্তু দোকানে সম্ভবত আজকাল বেত বিক্রি করে না। জি খালা, আপনি লাস্ট কবে আইসক্রিম খেয়েছেন বলেন তো? বড় খালা নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না, তবে মনে মনে ঠিকই হিসাব করতে শুরু করেছেন। গত সপ্তাহে ফিরনি আর পায়েস খেয়েছিলেন সামান্য, তবে শেষ কবে আইসক্রিম খেয়েছেন সত্যিই মনে পড়ছে না তার। ইফতেখার হোসেন বিষ্টুর কথায় সোফায় বসে থাকা মেজমামা আর মামিও উসকুস করে কি যেন বললেন। পরে সাহস করে একটু গড়া চড়িয়েই মেজমামা বললেন, আমার গলাটা কেমন শুকনা শুকনা লাগছে, তৈয়ব বাটিতে করে সবাইকে একটু আইসক্রিম দাও। বাবাকে বাদ দিয়ে বাকিদের আইসক্রিম খাওয়ার ভিডিও করতে শুরু করল রনি। সান্ত্বনা চটজলদি কাঁচের বাটি আর চামচ নিয়ে হাজির। খাদিজা মহা উৎসাহে ফ্রিজ থেকে একটার পর একটা আইসক্রিমের বক্স বের করছে। ছোট খালুও বললেন, আইসক্রিম দিয়ে তো দেখছি হাত মুখ ধোয়া যাবে। জামাই বাবার দেখি ভালোই মিষ্টি খাওয়ার অভ্যাস। এই নেন খালা, 1 চামচ খেয়ে দেখেন, নতুন ফ্লেভার। ইফতেখার হোসেন ওরফে বিষ্টু উঠে 1 চামচ আইসক্রিম বাড়িয়ে ধরেছেন বড় খালার দিকে। মুখের কয়েক ইঞ্চি দূরে গোলগাল চামচে শোভা পাচ্ছে গোলাপি রঙের আইসক্রিম। সেটা থেকে আবার শীতল বাষ্প উঠছে। সত্যি সত্যি মাখনের গন্ধও পাচ্ছেন বড় খালা। তার মনে হলো, বেঁচে থাকতে কি সত্যিই তার আর আইসক্রিম খাওয়া হবে? মুখের ভেতর এক ধরনের হাহাকার জন্মালো যেন। কড়া কোনো কথাও মাথায় আসছে না এই মুহূর্তে। মনের একটা অংশ নিশ্চিত হলো যে ইফতেখারকে আবার সেই জিনে ধরেছে, তাকে আইসক্রিম দিয়ে কাবু করার চেষ্টা করছে জিনটা। আবার মনে হলো, সামান্য 1 চামচ আইসক্রিমই তো, বিষ তো আর না। কই খালা, গলে যাবে তো? নিন, হা করেন, আমি খাইয়ে দিই। নিজে থেকে খেলে অপরাধ বোধ কাজ করবে। আমি খাওয়ালে বলতে পারবেন জামাইয়ের আবদার ফেলতে পারি নাই, তাই খেয়েছি। হো হো করে হেসে উঠল সবাই। শেষ পর্যন্ত আলগোছে চামচটা মুখে পুড়িয়ে ফেললেন বড় খালা। ওরে কি ঠান্ডা রে! আমার দাঁত আছে নাকি এসব ঠান্ডা খাওয়ার? তার উপর আবার ইনসুলিন নিই নাই, সুগার বাড়লে আমি জানি না বাপু। এমন আরও কি কি সব বললেন বড় খালা, সেসব কথায় কারো কান নেই। তৈয়বের মেজমামি বাচ্চা কাচ্চাদের সঙ্গে একটা খেলা শুরু করে দিয়েছেন। টিস্যু দলা পাকিয়ে ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলার খেলা। মেজমামা তাকে বোঝাচ্ছেন, ফ্যানের বাতাসের গতিবেগটা তোমাকে বুঝতে হবে, বাতাসের সঙ্গে তাল মিলিয়ে ছুটতে হবে, তখন মারবে একদিকে, যাবে ঝুড়িতে। এদিকে ছোট খালুর হাতে গিটার ধরিয়ে ইফতেখার হোসেন বললেন, খালু আপনি গিটার বাজান, আমি গান ধরি।
এর মধ্যে কয়েকটা গান নিজে বানিয়েছি। একটা লাইন এমন, ওরে আজ তোরা নাচ রে ঘরের বাহিরে। আইসক্রিম খেয়ে গলা গরম হয়ে গেছে, এখন গান না গাইলে হচ্ছে না। ওদিকে তৈয়ব দ্রুত নোট নিচ্ছে। হাবু রাস্টিংয়ের প্রথম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি মারাত্মক ছোঁয়াচে, সম্ভবত মস্তিষ্ক থেকে নির্গত তরঙ্গ আকারে এটি ছড়ায়। বিষ্টু সাহেব হ্যাঁড়ে গলায় গান ধরতেই সান্ত্বনার মনে হলো তার এখনই পুলিশে ফোন দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো আশপাশের কোনো থানার নম্বর সেভ করা নেই। বান্ধবী নিপুর কাছে নিশ্চয়ই কারো না কারো নাম্বার আছে, তাকে ভিডিও কল দিতে হবে। মোবাইল ফোন আনতে উঠে গেলেন তিনি। তারপর বড় খালার সঙ্গে আইসক্রিম খেতে খেতে খাদিজা যখন তার ভূত দেখার গল্পটা বলছে, তখন তৈয়বের মাথায় এলো নতুন শব্দটা। রনিকে ডেকে বলল, দেখ রনি, জীবনটা কত ফিরিংসু।